প্রশাসনের কামটা কি? এই যে যারা আপনার ইয়াতে আছে, কি বলে, বিভিন্ন দুর্নীতি দমন কমিশন আছে, আপনাদের সিআইডি আছে, আপনার এসবি আছে, ডিবি আছে, ওনাদের কাজটা কি? ওনারা কি প্রতিদিন খালি যে হারুনের ভাতের হোটেলে নিয়ে নিয়ে পাবলিকে ভাত খাওয়াবে আর ভাত খাওয়াই বিদায় করে দিবে, তাই এগুলা? আপনি প্রশাসন তাহলে কি করে? প্রশাসনকে বেতন দেন কেন? প্রশাসন কেন বেতন দেয়? আমাদের ট্যাক্সের টাকা প্রশাসন বেতন নিয়ে খাচ্ছেন, আর তারা কাজ না করবে আমি আপনাকে কেন তথ্য দিতে যাব? আমি কি আমার জানের ভয় নাই নাকি এই বাংলাদেশে কারো? সবার সামিট গ্রুপ আপনাদের আওয়ামী লীগের একটা নেতার, তারপরে বেসিক ব্যাংক, তারপরে হচ্ছে আপনার কি শেয়ার বাজার ধ্বংস, যে তথ্যগুলো আছে আপনি একটু প্লিজ। ইয়াকুব ভাই এখন আওয়ামী লীগের নেতা না, এখন আত্মীয়। এক মিনিট আমি বলি হীরা ভাই, আমি একটু বলি। মনির ভাই, আপনার যে আমাদের বিপ্লব হাজারী সাহেব দুর্নীতি নিয়ে কথা বলছেন যে ধরিয়ে দেন, এখন দুর্নীতি যারা করে ওনাদের ছত্র ছায়ায়, ওনাদের প্রশাসনের সাহায্যে, সেখানে আমি এর মতন একজন সাধারণ পাবলিক কিংবা একটা বিএনপি বা জামাত বলেন তার বিরোধী মত যারা আছে, তারা কিভাবে সেখানে যে তাদের ধরিয়ে দেবেন? ধরিয়ে দিলে তো তাকে জেল খাটতে হবে মিথ্যা অপবাদে। এখন আমি আপনাকে একটা, হাজারি ভাই, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আরেকটা বাইর হয়েছে যে তুষার মোহন খান, তার গ্রেড হচ্ছে 3য় গ্রেড, তার মেয়ে থাকে কানাডায়, সেখানে পড়ে, তার বিশাল অর্থ সম্পদ শ্রেণী গড়ে তুলছেন। এগুলা কি আপনারা চোখে দেখেন না নাকি? আপনারা যদি জনগণকে বলেন ধরাই দিতে, জনগণ কেন ধরাই দিবে? তাহলে আপনি ক্ষমতায় আছেন কেন? ক্ষমতায় থেকে আপনি জনগণের কাছে আশা করেন জনগণ আপনাকে ধরাই দিবে। জনগণ কেন ধরাই দিবে? আপনারা তাহলে ক্ষমতা থেকে ক্ষমতা ছেড়ে দেন। আর আপনাদের প্রশাসনের কামটা কি? এই যে যারা আপনার ইয়াতে আছে, কি বলে, বিভিন্ন দুর্নীতি দমন কমিশন আছে, আপনাদের সিআইডি আছে, আপনার এসবি আছে, ডিবি আছে, ওনাদের কাজটা কি? ওনারা কি প্রতিদিন খালি যে হারুনের ভাতের হোটেলে নিয়ে নিয়ে পাবলিকে ভাত খাওয়াবে আর ভাত খাওয়াই বিদায় করে দিবে, তাই এগুলা বললেন না? এগুলা বলে জনগণের বিরুদ্ধে কথা বললেন না, কারণ আপনারা আসলে জনগণের ভোটে নির্বাচিত না, তো অনির্বাচিত সরকার। এই অনির্বাচিত হইলে জনগণের বিরুদ্ধে আপনারা কথা বলবেন আর জনগণের পালস বুঝবেন না। পালস যদি বুঝতেন তাহলে গদি ছেড়ে চলে যেত। গেছেন তো চীনে। আমি যেটা জানতাম, আপনি দুর্নীতিবাজদের তথ্য, হ্যাঁ আপনি ধরেন, আমি দিয়ে দিচ্ছি, আপনি ধরেন। আমি বলেছি দুর্নীতিবাজদের তথ্য দেওয়ার জন্য, তথ্য উন্মোচন করার জন্য, তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য তো বলি না। তো তথ্য উন্মোচন কে করবে? তথ্য উন্মোচন তো সাংবাদিকরা করে। আপনারা তো সাংবাদিকরা যে থ্রেড দেন, আপনাদের নেতৃত্ব সরাসরি বলেছে সাংবাদিক সম্মেলনে আমার বিরুদ্ধে কে লেখা আমি দেখে নেব। আপনি দিবেন, ইচ্ছা না হলে দিবেন না। আমি তো অনুরোধ করেছি, আপনি ইচ্ছা হলে দিবেন, ইচ্ছা না হলে দিবেন না। দিবেন না আপনি, আমি তো আপনাকে দিতে বলি নাই। আমি কেন দিব? আপনাকে দিতে বলি নাই। আপনি প্রশাসন তাহলে কি করে? প্রশাসনকেই তো বেতন দেন, প্রশাসন কেন বেতন দেয়? আমাদের ট্যাক্সের টাকা প্রশাসন বেতন নিয়ে খাচ্ছেন, আর তারা কাজ না করবে আমি আপনাকে কেন তথ্য দিতে যাব? আমি কি আমার জানের ভয় নাই নাকি এই বাংলাদেশে কারো? সবারই তো জানের ভয় আছে, এগুলা মাথায় রাখতে হবে। আর আপনারা যে আবেদ আলী বলছেন, শেষ করছি মনির ভাই, শেষ করছি। আবেদ আলীর কথা বলছেন, একজন ড্রাইভার এত হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হয়? আমরা যদি পিএসসি চেয়ারম্যানের কাছে প্রশ্নপত্র ফাঁস একজন ড্রাইভার কিভাবে করে? প্রশ্ন কি ড্রাইভারের কাছে থাকে না ড্রাইভার তৈরি করে? প্রশ্ন তো তৈরি করে। ভাই একটু সংক্ষিপ্ত করতে হবে, প্রশ্ন না থাকলে লম্বা দীর্ঘায়িত করলে। আপনি মাসুম, আমি একটু প্রশ্নটা বলেন। মাসুম। ধন্যবাদ মনির ভাই। আমি যে আলোচনাটা করতে চাই তার আগে আমাদের আজকে অতিথি প্যানেলের প্রিয় অতিথিবৃন্দকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনির ভাই, আবেদ আলী একজন আবেদ আলী, উনি আজকে দেশের ৪র্থ শ্রেণীর একজন কর্মচারী ছিলেন। যদিও বা তার চাকরিটা সরকারি ছিল কিনা আমরা জানি না, তবে উনি যার গাড়ি চালাইতেন, যে কর্মকর্তার গাড়ি চালাইতেন, আজকে উনি কিন্তু একজন এমপি, সিলেট সুনামগঞ্জের সদর আসনের এমপি, যার গাড়ি চালাইতেন। এখন কিন্তু উনি এই দামি সরকারের এমপি। তো জানি না তাদের দুর্নীতির হাত কত দূর ছিল। তো আমি যেটা বলতে চাই, বিসিএস ক্যাডারধারী তৎকালীন সময় এই প্রশ্নপত্রের ফাঁসের যে বিসিএস ক্যাডারধারী নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী, আজকে যারা টিওন এসলেন, ডিসি, যাই বলেন না কেন, যারাই হয়েছে এই 15 বছরে এই নিয়োগপত্র ফাঁসের, তারা তো আজকে সরকারের বিভিন্ন অপকর্ম, দুর্নীতি পারপাস সাফ করছে। তো আমার প্রশ্ন হলো মিলন স্যারের কাছে, স্যার আজকে এই যে কোটা বিরোধী যে আন্দোলনটা হচ্ছে, বিশেষ করে ম্যাক্সিমাম আমরা দেখছি যে 30% কোটাটা হলো মুক্তিযুদ্ধ সেক্টর সন্তানদের জন্য যে কোটা, এটা নিয়ে একটু বেশি সমস্যা হচ্ছে। তো আমি আজকে যেটা বলতে চাই, সকলের উদ্দেশ্য করে বলি, তারপর আমার উত্তরটা ফখরুল মিলন স্যার দেবেন। স্যার
এই যে কোটাটা শুধু মুক্তিযুদ্ধ সন্তানদের নয়, আজকের যে মুক্তিযোদ্ধারা যাদের কোটা নিয়ে এত প্রশ্ন, এই যে মুক্তিযোদ্ধারা বর্তমান সরকারের আমলে সার্টিফিকেট পেয়েছে মুক্তিযোদ্ধার, এদের মধ্যে কতজন বৈধ আছে, আগে তাদের সংস্কারের প্রয়োজন কিনা, এটা প্রশ্ন রাখি মিলন স্যারের কাছে আমি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ। ইয়াকুব খান। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, অসংখ্য ধন্যবাদ আনোয়ার ভাই, ধন্যবাদ অতিথিবৃন্দ সবাইকে। আমি বিপ্লব হাজারী ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে বিপ্লব হাজারী ভাইয়ের কাছে দুটো প্রশ্ন করি। বিপ্লব ভাই, আপনার কাছে আমার জানার ইচ্ছা, আপনি বললেন যে আপনারা ধরাই দেন, আমি শুধু অতীতের কিছু দুর্নীতির তিন চারটা নাম বলি। সামিট গ্রুপ, আপনাদের আওয়ামী লীগের একটা নেতার, তারপরে বেসিক ব্যাংক, তারপরে হচ্ছে আপনার কি শেয়ার বাজার ধ্বংস, যে তথ্যগুলো ছিল, আপনি একটু প্লিজ ইয়াকুব ভাই এখন আওয়ামী লীগের নেতা না, এখন আত্মীয়। এক মিনিট আমি বলি হীরা ভাই, আমি একটু বলি। আমার প্রশ্নটা হলো যে তাহলে বিপ্লব ভাই বলবেন যে এদের কয়জন লোককে আপনারা বেসিক ব্যাংকের বাচ্চুকে কয়জনকে আপনারা আইনের দাঁড় করায় এনেছেন? এটা এক নাম্বার প্রশ্ন আপনার কাছে আমার। দ্বিতীয় নাম্বার প্রশ্নটা হলো আপনার যে আপনাদের প্রধানমন্ত্রী বললেন সংসদের মধ্যে যে এই কি বলে প্রশ্ন ফাঁস নিয়ে খুচাখুচি না করার জন্য। আমার একটা প্রশ্ন, একটা দেশের রাষ্ট্রপ্রধান, একটা দলের প্রধান হিসাবে, একজন রাষ্ট্রপ্রধান হিসাবে সে কি কথা বলতে পারে? তাহলে আমার প্রশ্নটা হলো, উনি কি তাহলে এই যারা প্রশ্ন ফাঁস করে তাদেরকে উৎসাহিত করছে, নাকি বন্ধ করার জন্য আরো কোনো পদক্ষেপ নিয়েছে? তিনিও তো ওখানে বলতে পারতেন যে আমার কাছে নিউজ আসছে, আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিই। তা না বলে উনি কেন বললেন যে এটা নিয়ে খোঁচাখুচি না করার জন্য? এটা 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন আমার হীরা ভাইয়ের কাছে। হীরা ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি আমাকে বললেন আমি আওয়ামী লীগের আত্মীয়, ঠিক আছে, আমি আওয়ামী লীগের আত্মীয়, আমার মামা আপনি আওয়ামী লীগের আত্মীয় সেটা বলে নাই, আপনি আওয়ামী লীগের আত্মীয় বলে নাই, সামিট গ্রুপের যে কথা বলেছেন, সামিট গ্রুপ আওয়ামী লীগের ওইটা বলেছেন। আচ্ছা, বলেন, প্রশ্ন বলেন। যাক, আমার প্রশ্নটা হলো হীরা ভাইয়ের কাছে। এখন নিয়ারেস্ট আত্মীয়, এটা অনেকেই জানেন, এখন নিয়ারেস্ট আত্মীয়। আচ্ছা, যাই হোক, আপনার কাছে আমার প্রশ্নটা হলো হীরা ভাই, একটা রাষ্ট্রপ্রধান যখন হীরা ভাইয়ের নেতারও আবার আত্মীয়, হীরা ভাই আপনার নেতারও আবার আত্মীয়, সেটাও মনে রাখবেন। আচ্ছা বিপ্লব ভাই, আমি শেষ করি, আপনারা পরে তর্ক বিতর্ক করেন। আমার প্রশ্নটা হীরা ভাই, আমার প্রশ্নটা হলো, একটা রাষ্ট্রপ্রধান অবশ্যই সে অনেক জ্ঞানের অধিকারী থাকে, যখন তার মধ্যে রাষ্ট্রবিরোধী বা তার মাধ্যমে রাষ্ট্রবিরোধী কোনো কাজ হয়, তাহলে তাকে কি বলা যায়? তাকে কি আমরা বলবো সে রাষ্ট্রের একজন সুষ্ঠু বা সুস্থ মস্তিষ্কের একজন রাষ্ট্রপ্রধান, নাকি ওনার মেন্টালিটি কোনো প্রবলেম আছে? আপনি শুধু এটুকু বলবেন যে একটা রাষ্ট্রপ্রধান কি বলতে পারে এইসব কথা বা এই কাজগুলো করতে পারে কিনা, এই দুটো প্রশ্ন উত্তর দিবেন। জি, ধন্যবাদ। ধন্যবাদ ইয়াকুব খান। আর কয়েকজন দর্শক আছেন, আমি একজন দেখতে পাচ্ছি, রফিকুল বলেন, আনমিউট করে প্রশ্ন বলেন। জি, আসসালামু আলাইকুম প্রিয় সঞ্চালক মুনির ভাই, আপনাকে সহ প্যানেলের সবাইকে আমার শুভেচ্ছা। আমার প্রশ্ন অথবা জানতে চাওয়া এখানে বিপ্লব হাজারী ভাইয়ের কাছে। তিনি বললেন যে হলো বাংলাদেশের 2 জন যুক্তরাষ্ট্রে মন্ত্রিত্ব পদ পেয়েছেন, কিন্তু তার 2 থেকে 3 বছর আগে আমি একটা ভিডিও দেখেছিলাম, তিনি নিজেই স্বীকার করছেন আমি বাংলাদেশের নাগরিক নই। তাহলে তেনাকে আজকে বাংলাদেশের নাগরিক হিসেবে কেন সম্বর্ধনা দিলেন? এটাই 1 নম্বর প্রশ্ন। আর হলো দুর্নীতিবাজকে ধরিয়ে দিলে তার বিচার করবেন, তাহলে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বলেছি ভাই, অর্ধেক কথা শুনে কথা বললে তো হবে না। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বলেছি। আচ্ছা, ঠিক আছে। তো এখন বেক্সিমকোর যে মালিক সালমান এফ রহমান, তার তো দুর্নীতি সবাই জানে, বেক্সিমকোতে আমিও কাজ করছি, তাহলে তার বিচার করবেন কি এখন আজকের পর থেকে?